ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির পার্ট বি আমরা করছি। পার্ট বির টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস শুরু করেছিলাম। তার মধ্যে কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টের কম্পারেটিভ ব্যালেন্স শিট আমরা আগের দিন করেছি। আজকে আমরা পরের টপিক অর্থাৎ কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টে চলে যাব। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টের প্রথমেই আমরা প্রোফর্মাটা ভালো করে দেখে নেব। প্রোফর্মাটায় দেখো কি বলেছে। প্রথমে আছে সেলস। সেলস থেকে আমি সেলস রিটার্ন লেস হবে, লেস হলে তারপর যেটা বেরোবে, যেটা আমি আউটার কালামে পাঠিয়েছি, সেটা হচ্ছে নেট সেলস। মানে সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নেট সেলস। এরপর নেট সেলস থেকে আমি বাদ দিয়েছি কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড মানে কি দেখো, আমি নিচে নোটে লিখেছি। কস্ট অফ গুড সোল্ড মানে হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলি, তোমরা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লাস 11-এ করেছো। তো ট্রেডিংয়ে আমরা যদি ট্রেডিংটা ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা ট্রেডিংটা ভাবি, তাহলে ট্রেডিংয়ের লেফট সাইডে অর্থাৎ ডেবিটের দিকে কী কী ছিল না, ওপেনিং স্টক ছিল, পারচেস ছিল, ডাইরেক্ট এক্সপেন্সগুলো আসতো। আর ক্রেডিট সাইডে কি আসতো, ক্লোজিং স্টক আসতো আর সেলস আসতো। তো ওই প্রোফর্মায় যদি আমি ভাবি তাহলে লেফট সাইড মাইনাস রাইট সাইড করলে আমাদের কস্ট অফ গুড সোল্ড বেরোয়। মানে কস্ট অফ গুড সোল্ডের ফর্মুলা ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস ক্লোজিং স্টক। অঙ্কে অনেক সময় এইভাবে ডাইরেক্ট কস্ট অফ গুড সোল্ড নাও বলে দিতে পারে, তোমাদের এই ইনফরমেশানগুলো দিয়ে দিতে পারে। অর্থাৎ ওপেনিং স্টক, পারচেস, ডাইরেক্ট এক্সপেন্স, ক্লোজিং স্টকের অ্যামাউন্ট বলে দিল, তখন তোমাদের এখান থেকে ক্যালকুলেট করে কস্ট অফ গুড সোল্ড বার করে নিতে হবে। তাহলে নেট সেলস বেরিয়েছিল, নেট সেলস থেকে আমি কস্ট অফ গুড সোল্ড লেস করেছি। লেস করলে যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট, কারণ আমরা ট্রেডিংয়ে তাই পেতাম। অর্থাৎ ট্রেডিং থেকে যে ব্যালেন্সটা পেতাম সেটা আমাদের গ্রস প্রফিট বেরোতো। এরপর এখান থেকে লেস অপারেটিং এক্সপেন্স আর অ্যাড অপারেটিং ইনকাম, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটি আমি অ্যাড আর লেস করব, অপারেটিং ইনকাম অ্যাড করব আর অপারেটিং এক্সপেন্স লেস করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। এরপর নন অপারেটিং ইনকাম আর যদি আমি অ্যাড করি আর লেস নন অপারেটিং এক্সপেন্স, এটা অ্যাড আর লেস করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যেটাকে আমরা শর্টে পিবিআইটি বলি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ অপারেটিং প্রফিট থেকে আমি নন অপারেটিং ইনকাম অ্যাড করে আর নন অপারেটিং এক্সপেন্সগুলো লেস করে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে পিবিআইটি। এখান থেকে পিবিআইটি মানে ইন্টারেস্ট আর ট্যাক্স বাদ দেওয়ার আগের প্রফিট। তাহলে এখান থেকে প্রথমে আমি ইন্টারেস্ট যদি লেস করি, লেস ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অর লং টার্ম ডেট, তাহলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার আগের প্রফিট। তারপর ফাইনালি সেখান থেকে ট্যাক্স বাদ দিলে আমরা পাবো নেট প্রফিট। তাহলে এই হচ্ছে তোমাদের ইনকাম স্টেটমেন্টের প্রোফর্মা, এই হচ্ছে তোমাদের ইনকাম স্টেটমেন্টের একটা ফুল প্রোফর্মা। এবার দেখো কস্ট অফ গুড সোল্ডের এই ফর্মুলাটা জেনারেলি এখানে লাগে। এছাড়া আর একটা ফর্মুলা কিন্তু হয়, যেটা আমি এখানে বলে দিই, কিন্তু এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে না। কস্ট অফ গুড সোল্ডের আর একটা ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট। এটা করলেও আমরা কস্ট অফ গুড সোল্ড পাবো। এবার দেখে নেবো, দেখো এখানে আমি বললাম অপারেটিং এক্সপেন্স, অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং ইনকাম, এইগুলো বলতে কি বোঝায়, অর্থাৎ অপারেটিং আর নন অপারেটিং মানে কি। আচ্ছা, অপারেটিং অ্যাক্টিভিটিস মানে কি? অপারেটিং অ্যাক্টিভিটিস আর দ্য ডেলি অ্যাক্টিভিটিস অফ এ কোম্পানি ইনভলভড ইন প্রডিউসিং অ্যান্ড সেলিং ইটস প্রোডাক্ট জেনারেটিং রেভিনিউজ। অর্থাৎ যেগুলো প্রোডাকশানের সাথে ডাইরেক্টলি রিলেটেড, যে সমস্ত ইনকাম বা এক্সপেন্সগুলো প্রোডাকশানের সাথে মানে রেভিনিউ জেনারেটিংয়ের ক্ষেত্রে ডাইরেক্টলি রিলেটেড, সেগুলো হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আর নন অপারেটিং অ্যাক্টিভিটিস কি? নন অপারেটিং অ্যাক্টিভিটিস আর দোজ অ্যাক্টিভিটিস ইনকার্ড বাই অ্যান অর্গানাইজেশন দ্যাট ডাজন্ট রিলেটেড টু ইটস
মেন অ্যাক্টিভিটি কি, একটা কোম্পানির মেন অ্যাক্টিভিটি কি প্রোডাকশানই হয়, তাহলে মেন অ্যাক্টিভিটির সাথে যেগুলো রিলেটেড নয়, ডাইরেক্টলি রিলেটেড নয়, সেগুলো হচ্ছে নন অপারেটিং অ্যাক্টিভিটি। দেখো এখানে আমি কিছু এক্সাম্পল বলেছি নোট 3-তে, যে অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স আর নন অপারেটিং ইনকামের কিছু এক্সাম্পল, কারণ অঙ্কে তোমাদের ডাইরেক্টলি অপারেটিং এক্সপেন্স বলে দেবে না, এরকম এক্সাম্পল দিয়েও দিতে পারে, তাই এক্সাম্পলগুলো তোমাদের জেনে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো অপারেটিং এক্সপেন্স এক্সাম্পল কি হতে পারে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এগুলো হচ্ছে তোমার অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং এক্সপেন্সের এক্সাম্পল ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, লস অন সেল অফ অ্যাসেট, ডিভিডেন্ড পেড। আর নন অপারেটিং ইনকাম কোনগুলো, ইন্টারেস্ট অর ডিভিডেন্ড রিসিভড আর প্রফিট অন সেল অফ অ্যাসেট। এই এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু এখানেও যেমন কাজে লাগবে, এর পরের চ্যাপ্টার অর্থাৎ রেশিও যখন আমরা করব তখনও কিন্তু এই অপারেটিং আর নন অপারেটিংগুলো কাজে লাগবে, তাই এই এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে। এরপর আমি ডাইরেক্ট একটা অঙ্কে চলে যাব, আমি অঙ্ক দিয়ে বুঝবো, প্রোফর্মার রিলেট করে অঙ্ক দিয়ে বুঝবো। আচ্ছা, অঙ্কটা আগে দেখে নিই, আগে প্রবলেমটা ভালো করে বুঝে নিই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান অফ গামা লিমিটেড for the years ended on 31st-3-2019 and 31st-3-2020, prepare a comparative income statement. দেখো এখানে কিছু ইনফরমেশান দিয়েছে 2 বছরের, অর্থাৎ 2019 আর 2020 2 বছরের কিছু প্রফিট ইনকাম দিয়েছে, মানে প্রফিট ক্যালকুলেট করার মতন কিছু ইনফরমেশান দিয়েছে, তো সেগুলো দেখে নিই। প্রথমে সেলস দিয়েছে, সেলসটা কি বলেছে, সেলস দেখো ডাইরেক্টলি বলে দেয়নি, প্রথমে 2019-এ বলেছে 140% অফ কস্ট অফ গুড সোল্ড, আর 2020-তে কি বলেছে 60% অ্যাবভ কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ডের ভ্যালুটা আমাদের বলে দিয়েছে 3 লাখ আর 5 লাখ। পারচেস বলেছে, সেলস রিটার্ন বলেছে, অফিস এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, ইন্টারেস্ট পেড, loss on sale of fixed assets, interest and dividend received, discount on purchase, profit on sale of land আর ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট সেটা বলে দিয়েছে। এই ইনফরমেশানগুলো থেকে আমাকে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বার করতে হবে, কম্পারেটিভ, ঠিক আছে। তাহলে 2019-এ আমি একটু সেলসটা আগে একটু বলে নিই। দেখো 3 লাখ ছিল কস্ট অফ গুড সোল্ড 2019-এ, তার 140%, তো ইজিলি ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব সেলসটা কত। আর এখানে তোমার বলেছে 60% অ্যাবভ কস্ট অফ গুড সোল্ড, অ্যাবভ মানেও কিন্তু 160% ধরেই আমরা করতে পারবো, মানে যা কস্ট অফ গুড সোল্ড তার থেকে 60% বেশি, তাহলে কস্ট অফ গুড সোল্ডটা যদি 100 হয় তাহলে 60% বেশি মানে 160, তাহলে এভাবেও কিন্তু দুরকম ল্যাঙ্গুয়েজে তোমাদের অঙ্কে বলতে পারে। এবার আমি সলিউশনে চলে আসি। দেখো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, তো কম্পারেটিভ ব্যালেন্স শিট আমরা করেছি, প্রোফর্মা কম্পারেটিভ ব্যালেন্স শিটের মতনই হবে, অর্থাৎ প্রথমে পার্টিকুলার্স, তারপর প্রিভিয়াস ইয়ার মানে 31st-3-2019, তারপরে কারেন্ট ইয়ার 31st-3-2020, তারপর অ্যাবসোলিউট চেঞ্জ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের থেকে কারেন্ট ইয়ারে কতটা চেঞ্জ হয়েছে সেটা ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে, আর চেঞ্জ ইন পার্সেন্টেজ অর্থাৎ পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। পার্সেন্টেজ ক্যালকুলেটের নিয়ম নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাও আমি একবার বলে দিই। পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করব, অ্যাবসোলিউট চেঞ্জেস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার মানে 31st-3-2019 ইন্টু 100, অ্যাবসোলিউট চেঞ্জেস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। এবার আমি অঙ্ক ধরে ধরে বলে দিই। ফার্স্ট দেখো সেলস কি বলেছিল না 140% অফ কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড কত বলেছে, কস্ট অফ গুড সোল্ড বলেছে 3 লাখ, 3 লাখের 140% করে আমাদের এসছে 4,20,000, আর
2020-তে কস্ট অফ গুডস সোল্ড ছিল 5 লাখ, তাহলে 5 লাখের 160%, 60% অ্যাভাভ কস্ট অফ গুডস সোল্ড বলেছে, তাহলে 60% অ্যাভাভ মানে 160%ই, তো 160% করে এসছে আর 8 লাখ, তাহলে চেঞ্জ কতটা হয়েছে, 8 লাখ মাইনাস 4 লাখ 20 মানে 3 লাখ 80। আর চেঞ্জ ইন পার্সেন্টেজ কী করে বার করেছি, 3 লাখ 80 ডিভাইডেড বাই 4 লাখ 20 ইন্টু 100 করে দেখো এসছে 90.48%। যেহেতু পার্সেন্ট সাইনটা আমরা প্রথমেই দিয়ে দিয়েছি, তাই প্রত্যেকটার ক্ষেত্রে আর না দিলেও অসুবিধা নেই। এর থেকে দেখো সেলস রিটার্ন বলেছিল, সেলস রিটার্ন 10,000 আর 20,000, তো আমি সেলস রিটার্নটা বাদ দিয়ে দিয়েছি। 10,000 20,000, তাহলে চেঞ্জ হয়েছে 10,000, তাহলে অ্যাবসলিউট চেঞ্জ কিভাবে হয়েছে, 10,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100, তাহলে 100%। এটা মাইনাস করে যেটা বেরোবে সেটা হচ্ছে নেট সেলস। 4 লাখ 20 থেকে 10,000 বাদ দিলে আমাদের এসছে 4 লাখ 10,000, আর 8 লাখ থেকে 20,000 বাদ দিয়ে মাইনাস করে এসছে 7 লাখ 80। এখানেও আমি এটা মাইনাস করতে পারি, 3 লাখ 80,000 থেকে 10,000 বাদ দিয়ে এসছে 3 লাখ 70। আবার এটাও তুমি মাইনাস করে দেখবে, 7 লাখ 80 থেকে 4 লাখ 10 যদি আমি লেস করি তাহলেও কিন্তু 3 লাখ 70ই আসে। কিন্তু কখনোই চেঞ্জ ইন পার্সেন্টেজ এইভাবে মাইনাস বা অ্যাড করবে না। চেঞ্জ ইন পার্সেন্টেজ সবসময় ফর্মুলা ধরেই হবে, মানে এই যে 90.24% আমাদের এসছে সেটা কিন্তু 3 লাখ 70 ডিভাইডেড বাই 4 লাখ 10 ইন্টু 100, এইভাবেই পার্সেন্টেজ বার করবে। কখনোই উপর নিচ মাইনাস করে বা অ্যাড করে পার্সেন্টেজ বার করবে না, সেটা ভুল হবে। তাহলে নেট সেলস বেরোলো, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিয়ে নেট সেলস বেরোলো। নেট সেলস থেকে কি লেস করতে হয়, কস্ট অফ গুড সোল্ড লেস করতে হয়। তো কস্ট অফ গুড সোল্ডের ভ্যালু আমাদের ডাইরেক্টলি বলে দিয়েছিল 3 লাখ আর 5 লাখ, তো 3 লাখ আর 5 লাখ আমি লেস করে দিয়েছি। দেখো 4 লাখ 10 থেকে 3 লাখ লেস করেছি 1 লাখ 10, আর 7 লাখ 80 থেকে 5 লাখ বাদ দিয়ে 2 লাখ 80, ডিফারেন্সটা হয়েছে 1 লাখ 70। অ্যাবসলিউট চেঞ্জ ইন পার্সেন্টেজে এসছে 1 লাখ 70 ডিভাইডেড বাই 1 লাখ 10 ইন্টু 100 করে হয়েছে 154.55%। এই যে অ্যামাউন্টটা বেরোলো এটা তোমাদের গ্রস প্রফিট, এটাকে বলে গ্রস প্রফিট। এবার এই গ্রস প্রফিট থেকে তার আগে বলি, গ্রস প্রফিটের মধ্যে দেখো একটা পারচেস ছিল, কিন্তু পারচেস কি এখানে আসবে, আসবে না। কেন আসবে না, না কস্ট অফ গুড সোল্ডের মধ্যেই তো অলরেডি পারচেস ইনক্লুড করা আছে, কারণ কস্ট অফ গুড সোল্ডের ফর্মুলা কি, ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস হচ্ছে তোমার ক্লোজিং স্টক, তাহলে পারচেস অলরেডি কস্ট অফ গুড সোল্ডের মধ্যে ইনক্লুডেড। সেই কারণে কস্ট অফ গুড সোল্ড যদি থাকে তাহলে কিন্তু পারচেস আর এক্সট্রা থাকলেও সেটা আমি আনবো না, তাহলে কিন্তু অঙ্কের মধ্যে দুবার পারচেস চলে আসবে। কিন্তু যদি কোনো ইনফরমেশান অঙ্কের মধ্যে আছে কিন্তু তোমরা না আনো অঙ্কের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই তার নোট দিতে হবে। তাই আমি এখানে দেখো নোটে লিখে দিয়েছি, পারচেস উইল নট কাম হেয়ার অ্যাজ পারচেস ইজ অলরেডি ইনক্লুডেড ইন কস্ট অফ গুড সোল্ড। অবশ্যই এই নোটটা দেবে যদি কোনো ইনফরমেশান তোমার প্রবলেমে থাকে কিন্তু তুমি সলিউশনের মধ্যে না আনো। আচ্ছা, এরপরে আমরা গ্রস প্রফিট থেকে কী অ্যাডলেস করতে হয়, অপারেটিং ইনকাম থাকলে অ্যাড করতে হয়, কিন্তু এখানে কোনো অপারেটিং ইনকাম নেই। আর অপারেটিং এক্সপেন্স লেস করতে হয়। দেখো অপারেটিং এক্সপেন্স আমি এখানে লেস করেছি। অফিস এক্সপেন্স ছিল 32,500, 40,000 2,000 40,200, তাহলে 32,500 থেকে 40,200, আমি অ্যাবসলিউট চেঞ্জ এসছে 7,700, আর চেঞ্জ ইন পার্সেন্টেজ সেমভাবে করেছি 7,700 ডিভাইডেড বাই 32,500 ইন্টু 100 করে এসছে 23,069। সেলিং এক্সপেন্সও সেম করেছি, সেলিং এক্সপেন্সটাও দেখো 45,500, 2020-তে 52,800,
অ্যাবসোলিউট চেঞ্জ হয়েছে 7,300 আর চেঞ্জ ইন পার্সেন্টেজ হয়েছে 16,016.04। এটা আমি লেস করে দিয়েছি কারণ অপারেটিং এক্সপেন্স লেস করতে হয়। আমি লেস করে যে আনসারটা পেয়েছি সেটাকে বলে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট 32,000, 1,87,000, ডিফারেন্সটা এসছে 1,55,000, পার্সেন্টেজ 1,55,000 ডিভাইডেড বাই 32,000 ইন্টু 100। এভাবে আমার চেঞ্জ ইন পার্সেন্টেজ এসেছে। নেক্সট এরপর নন অপারেটিংয়ের ফাংশন হবে। নন অপারেটিং ইনকামগুলো আমি অ্যাড করেছি। এখানে কি কি নন অপারেটিং ইনকাম আছে? ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভড, ডিসকাউন্ট অন পারচেস, প্রফিট অন সেল অফ ল্যান্ড। এইভাবে কিন্তু এখানে তোমাদের এক্সাম্পলগুলো দিয়েই অঙ্কে আসবে। ডাইরেক্টলি অপারেটিং এক্সপেন্স বা নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স নাও বলে দিতে পারে। তাই এই এক্সাম্পলগুলো কোনটা অপারেটিং এক্সপেন্স আর কোনটা নন অপারেটিং এক্সপেন্স ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এরপর আমি নন অপারেটিং ইনকাম করেছি। দেখো ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড রিসিভড আর ডিসকাউন্ট অন পারচেস সেমভাবেই করেছি, এখানে বলার কিছু নেই। কিন্তু আমি প্রফিট অন সেল অফ ল্যান্ডটা বলবো। প্রফিট অন সেল অফ ল্যান্ড প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2019-এ আছে 24,500 আর 2020-তে কিছু নেই, মানে হাইফেন দেওয়া আছে, তার মানে আমি এটা জিরো ধরতে পারি। তাহলে আমার চেঞ্জটা কত হয়েছে? আমি কিভাবে এগুলো করছিলাম দেখো, 28,500 মাইনাস 24,000, কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। তাহলে এটাকে যদি আমি জিরো ধরি তাহলে 0 মাইনাস 24,500, আর 0 থেকে কোনো কিছু যদি আমি মাইনাস করি তাহলে আমার আনসার মাইনাসেই আসবে। তাই আমি এখানে মাইনাসে এসছে, আমার অ্যাবসোলিউট চেঞ্জ কিন্তু মাইনাসে এসছে 24,500। সেখানেও আমার চেঞ্জ ইন পার্সেন্টেজ 24,500 ডিভাইডেড বাই 24,500 ইন্টু 100, কিন্তু যেহেতু অ্যাবসোলিউট চেঞ্জটা মাইনাসে আছে তাই কিন্তু পার্সেন্টেজ চেঞ্জটাও মাইনাসেই আসবে। এভাবে করেছি, করে আমি 32,000 সাথে এই তিনটে যোগ করেছি, মানে অপারেটিং প্রফিটের সাথে নন অপারেটিং ইনকামগুলো সব যোগ করেছি, করে এসছে আমার 87,000। এখানেও সেম 1,87,000-এর সাথে আমি এ দুটো যোগ করেছি, করে আমার এসছে 2,26,000। অ্যাবসোলিউট চেঞ্জ আমি এ দুটো থেকেও ডিফারেন্স করতে পারি বা এখান থেকেও যোগ বিয়োগ করে নিতে পারি। 2,26,000 মাইনাস 87,000 করেছি, করে আমার এসছে 1,39,000। সেখানে আমার চেঞ্জ ইন পার্সেন্টেজ 1,39,000 ডিভাইডেড বাই 87,000 ইন্টু 100, 159.77%। তাহলে এভাবে নন অপারেটিং ইনকামগুলো আমি যোগ করেছি, করে নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্সগুলো আমি লেস করব। নন অপারেটিং এক্সপেন্স এর মধ্যে কি কি আছে দেখে নিই। প্রথমে বলেছে ইন্টারেস্ট পেড, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। এখানেও বলার আছে, ভালো করে বুঝবে। ইন্টারেস্ট পেড দেখো আমরা লেস করছি, লেস নন অপারেটিং এক্সপেন্স 35,000 প্রিভিয়াস ইয়ারে, কারেন্ট ইয়ারে 25,750। তাহলে এটা আমার ডিক্রিজ করেছে। ডিক্রিজ করলে আমি অবশ্যই মাইনাস দিয়ে লিখব, -9250। এখানেও আমি পার্সেন্টেজ সেমভাবে করেছি, -26.43%। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট 22,000, 13,000। তাহলে এখানেও আমার ডিক্রিজ করেছে 22,000 আর 13,000। কত ডিক্রিজ করেছে? -9,000। চেঞ্জটা হয়েছে 40.91%। এরপর যখন এটাকে আমি অ্যাডলেস করব, ভালো করে বুঝবে, এটা আমি অ্যাড করেছি প্লেন, লেস করেছি, লেস হবে, লেস করেছি 87,000 মাইনাস 35,000 মাইনাস 22,000, করে আমার 30,000 এসছে। এটাও সেম 2,26,000 লেস 25,750 আর 13,000 লেস করে 1,87,505,250 এসছে। এবার দেখো আমি এখান থেকে যদি এটা লেস করি তাহলে আমার 157,250 আসবে। কিন্তু আমি এইখানটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো 139,000 ছিল, কিন্তু -9250 মাইনাস 9,000, তাহলে মাইনাস করলে তো আমাদের ভ্যালু কমা উচিত, কিন্তু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ এখানে দেখো মাইনাস আছে আর এখানেও তোমার ভ্যালু মাইনাসে বেরিয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়?
প্লাস হয়ে যায়, তাই জন্য এর ভ্যালু কিন্তু আমি 139,000-এর সাথে এটা যোগ করেছি। তুমি যদি ডাইরেক্টলি এখান থেকে এটা করো 1,87,250 মাইনাস 30, তাহলে কোনো অসুবিধা নেই, 157,250 আসবে। কিন্তু এদিক থেকেও তোমাদের মিলতে হবে, তাহলে এখানে দেখো 139,000-এর সাথে আমি 9250 আর 9,000 যোগ করেছি, কারণ মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়েছে। এইভাবে আমরা 157,250 বেরিয়েছে। এটা যেটা বেরোলো পিবিআইটি, মানে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আমরা এগুলো এরকম শর্ট ফর্মেই লিখতে পারি, পরীক্ষাতেও আমরা পিবিআইটি লিখতে পারি। এখানে কোনো ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট কিছু বলেনি। যদি 14% ডিভেঞ্চার বা 10% লং টার্ম লোন বলতো, তাহলে সেগুলো আমরা এখান থেকে ইন্টারেস্টটা লেস করতাম আগে, তারপর ট্যাক্স লেস করতাম। কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট বলেনি, তাই আমি ডাইরেক্ট ট্যাক্স লেস করেছি। ট্যাক্স কি বলেছিল না, 2019-এরটা বলেছিল 40%, আর 2020-টা বলেছিল 50%। তো 40% কার ওপর? 40% কিন্তু যদি কিছু বলে দেওয়া না থাকে, তাহলে ডাইরেক্টলি আমরা পিবিআইটির ওপরই চার্জ করব। মানে লাস্ট পর্যন্ত তোমার যে আনসারটা বেরিয়েছে, মানে পিবিআইটি, তার 40% করব। তাহলে এখানে আমি 30,000-এর 40% করেছি 12,000, আর এখানে 1,87,250 বলেছি, তাহলে 93,625। সেমভাবে আমরা অ্যাবসোলিউট চেঞ্জ আর চেঞ্জ ইন পার্সেন্টেজ বার করে নিয়েছি। আর ফাইনালি এ দুটো বিয়োগ করার পর আমাদের যে আনসারটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমার নেট প্রফিট। এই নেট প্রফিটই এখানে ক্যালকুলেট করতে হবে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, এভাবেই অঙ্কগুলো আসে। আর একটা জিনিস আসে না জেনারেলি, বাট তোমাদের আমি একটুখানি বলে রাখি, যে এখানে ট্যাক্সটা কিন্তু বলে দিয়েছে, কিছু বলে দেয়নি, অর্থাৎ শুধু 40% আর শুধু 50% বলে দিয়েছে। তাই জন্য আমি কিন্তু পিবিআইটির ওপর চার্জ করে নিয়েছি। কিন্তু এই ট্যাক্সটাই যদি বলতো ট্যাক্স 40% অন নেট প্রফিট, মানে এই ভ্যালুটার ওপর 40% বা এই ভ্যালুটার ওপর 50%, নেট প্রফিটের ওপর যদি পার্সেন্টেজ বলে দিত, তাহলে কিন্তু যেমন আমরা কস্টে করেছিলাম, সে কস্ট শিটের সময় সেইভাবে করতে হতো। অর্থাৎ নেট প্রফিটটাকে আমি 100 ধরে নিতাম, তার উপর 40% করে 140 করতাম। মানে ধরো 18,000, এইটাই যদি আমি বলি, তাহলে আমি এখনও পর্যন্ত 18,000-এর ভ্যালুটা জানি না, তাহলে 30,000-এর ওপর আমি 40% করতে পারবো না, কারণ আমাকে বলেছে নেট প্রফিটের ওপর 40%। তাহলে আমি নেট প্রফিটটা 100 ধরে নেবো, তার 40% মানে 140, আর এখানে লেস আছে, আমি অপোজিট দিকে গেলে পিবিআইটিটা তখন আমার বেরোচ্ছে 140%। তাহলে 140% যদি 30,000 হয়, তাহলে 40% কত বা 100% কত করলেই আমাদের ট্যাক্স বেরিয়ে যাবে। এইভাবেও দিতে পারে, তবে জেনারেলি কিছু বলা না থাকলে আমি পিবিআইটির ওপর ট্যাক্স ক্যালকুলেট করে নেব। এইভাবেই হচ্ছে আমাদের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করতে হয়।